সঙ্গী.com। আমার সাথে কেন এমনটা হলো? আমি তো কারো কোনো অনিষ্ট করিনি। আমি কি খুব বেশি ভালোবাসতাম নাচকে? আমি কি আমি কি খুব বড় স্বপ্ন দেখেছিলাম? মা বাবা অনেক শখ করে আমার নাম রেখেছিলেন কিন্নরী। নাচ, আলো, হাততালির শব্দ, ঘুঙুরের আওয়াজ, এই তো ছিল আমার জীবন। কিন্তু কোথায় গেল সেই আলো? কোথায় হারালো সেই হাততালি? একে একে সবাই চলে গেছে, শুধু আমি পড়ে আছি একা।
ছুঁতে চাইতো, যে পা একদিন মাটির ছন্দে ঝংকার তুলতো, সে হাত, সে পা এখন শুধুই কাঁপে। ছিল ছিল একটা সুন্দর পরিবার, ছিল বন্ধু বান্ধব, সমাজে একজন বিশিষ্ট নৃত্যশিল্পী হিসেবে আমার পরিচিতিও ছিল। কিন্তু হঠাৎ হঠাৎ সবটা কেমন যেন পাল্টে যায়। এটা কি আমার ভাগ্যের পরিহাস, নাকি কিছু মানুষের চক্রান্ত? শৈশব থেকে শৈশব থেকে আজন্ম লালিত আমার নাচের বৃত্তি কি তাহলে টলে যাবে? আমার মা বাবা, সতীর্থ, অসংখ্য গুণমুগ্ধ দর্শক শ্রোতা, তাদের শুভকামনা আর আশীর্বাদ আমার জীবনে যে আলোর দীপ্তি দেখিয়েছিল, তাকে আমায় আর আলোর পথ দেখাবে না? আমার জীবন কি তাহলে পাল্টে গেল? হতে পারে, হতে পারে আর্থিক আর্থিক প্রলোভনে আমি সাময়িক কালের জন্য দিশাহীন হয়ে গেছিলাম, কিন্তু ওই পর্যন্তই। আমার ফুল পারফরমেন্সে আমি তো কোনোদিন কম্প্রোমাইজ করিনি, করতে পারি না, করতে চাইও না। এভাবে আমি হেরে যেতে পারি না, এভাবে হেরে যেতে পারি না। জিততে আমাকে হবেই, আমি জিতবো, এগোতে আমাকে হবেই। আমি হাঁটতে পারি না, হাঁটতে আমি শিখিনি। আমি আমি এগোতে হবে। जानना है पूरा मामला तो पढ़े आज का सवाल। आज की ताजा खबर, आज की ताजा खबर।
Excuse me. Are you Mr. Mohitosh? Yes, actually Mahi. Are you Paramita? Yes, Mita. Okay. Actually, I was just waiting for you. Have you seen? পারমিতা, তাই তো? নামটা তো ঠিক আজকালকার বলে মনে হচ্ছে না, তবে পরেরটা কিন্তু ঠিকই আছে, মিতা। নামটা যুগের সঙ্গে যথেষ্ট মানানসই। অবশ্য এই আপনাকে দেখে কিন্তু খুব একটা আজকালকার বলে মনে হচ্ছে না। এরকমের তেল চপচপে বিনুনি, মোটা ফ্রেমের চশমা, আবার তাঁতের শাড়ি, এইসব তো বলতে গেলে আজকাল দেখাই যায় না। নিজের নামটাও কম লম্বা নয় কি? মোহিত। সে তো মামা মাসির দেয়া না, কি আর করা যাবে বলুন? আপনার বোধহয় এরকমটা খুব পছন্দ, তাই না? আরে না, সেই ছোটবেলা থেকে আসলে ওই রবীন্দ্রনাথের কবিতা অনেক আবৃত্তি করতাম, কিন্তু আসলে ব্যাপার হলো এই জীবনসঙ্গী.com ম্যাট্রিমোনিয়াল সাইটে আপনার এই প্রোফাইল ছবিটা দেখে আপনার মধ্যে যে একটা রাবীন্দ্রিক ব্যাপার আছে তা কিন্তু সত্যি বোঝা যায় না। যদি বোঝা যেত তাহলে এই ডেটটা এরকম একটা পশ ক্যাফের পরিবর্তে ওই হেরিটেজ পার্কে বসে ফিক্স করা যেত। জানেন, কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকেই আমার পড়াশোনা। আচ্ছা। বাংলা নিয়ে ও। মাস্টার্স। আপনি বুঝি রবীন্দ্রনাথকে খুবই অপছন্দ আরে না না, সেই ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কবিতা খুবই আবৃত্তি করতাম। এই তো এই কবিতাটা, এই বলবীর চির উন্নত মম শির। নজরুল। মানে কিছু বললেন? বলছিলাম এই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। আরে বলছেন কি? আমি তো সেই ছোটবেলা থেকে জেনে এসেছি এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অবশ্য ওই রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল সব একই। এই রোশন জানেন? রোশন? হ্যাঁ, রান্নায় দিত। আমি কিন্তু রান্নাও জানি, বলবো? আরে খাবার রসুন নয়, ওই ছোটবেলায় পাড়ায় পাড়ায় রবীন্দ্র, সুকান্ত, নজরুল সন্ধ্যা হতো না, তাকে আমরা সংক্ষেপে বলতাম রোশন সন্ধ্যা। ইস, কি বাজে ইন্টারপ্রিটেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না। আপনি কি খাবেন বলুন? আমি? আপনি বরং বলুন। আমি ঠিক এসব জানি না। আশ্চর্য, এই আজকালকার যুগের মেয়ে হয়ে আপনি এসব জায়গায় আগে আসেননি? না, আসলে ওই এত বড় জায়গায় আমি কোনোদিন আসিনি তো। আপনি নেহাত জোর করলেন তাই। নইলে বাড়ির বাইরে বেরিয়ে কোনোদিন কারোর সঙ্গে দেখাও করি। আমাদের বাড়িতে বড়রা বাইরে ছেলেদের সাথে মেলামেশা খুব একটা পছন্দ করেন। আমার প্রায় সব বন্ধুই মেয়ে। নেহাত বিয়ের ব্যাপার বলে আজ নিম রাজি হয়েছে। তাও শেষে বাবা নিজে আসতে বলেছিলেন আমাকে। হ্যাঁ। ওই দিদি বলে কই আটকেছে। আচ্ছা। আমাদের বাড়ি একটু কনজারভেটিভ আর কি। হ্যাঁ, তা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এই দুটো মোকা বলি। হ্যাঁ, ওয়েটার। এই না না, আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। আরে মোকা তো আপনি বরং চা বা কফি বলুন প্লিজ। এই একটু মোকা লেখো, মোকার সঙ্গে কুকিজ অ্যান্ড বাকি সবগুলো। এই মোকা তো এক রকমের কফি। এই ফ্রাপে, লাতে, ক্যাপাচিনো এসবের নাম আগে আপনি শোনেননি নাকি? আপনি এই শহরে থাকেন তো? আরে তো হাসছেন কেন? বললাম তো, আমি বাড়ির বাইরে খুব একটা বেরোই না। আর সব জায়গায় তো কোনোদিন আসিনি সেরকম। না, আসলে সত্যি বলতে এই আজকালকার যুগে আপনার বয়সী এরকমের শিক্ষিতা মেয়ে এতটা যে সাদা সিধা হতে পারে, জাস্ট আউট অফ ইমাজিনেশন। তাও আবার এরকমের চোখ ধাঁধানো সুন্দরী, জাস্ট ড্যাডলি কম্বিনেশন। আচ্ছা, আপনি যে বলেন। আরে বাহ, এই ব্লাশ করলে তো আপনাকে ভারী মিষ্টি দেখায়। সত্যি আপনাকে কিন্তু টেরিফিক দেখতে। আরে না না, ফ্লার্ট করছি না মোটে, শুধু ওই ওল্ড ফ্যাশন চশমা, এই তাঁতের শাড়ি আর এইসব ওই তেল চুপচুপে বিনুনি, এইসব বাদ দিয়ে জাস্ট হালকা একটু মেকওভার করে নিলে আর এই মডেলিং কোম্পানিগুলো লাইন পড়ে যেত আপনার পেছনে। আপনি তো ভারী ইয়ে দেখছি। এই যে এই যে ভ্রুটা পাকিয়ে তাকালেন না, ওহো, এতেই যে কত হৃদয় তোলপাড় হয়ে যাবে। না, এখন তো দেখছি আমাকে উঠতি মডেল প্রমোট করার ব্যবসায় নামতে হবে। ওহো, বলতে ভুলেই গেছিলাম। ভাগ্যিস কথাটা আপনি নিজেই তুললেন। কি? আচ্ছা, আপনার কিসের ব্যবসা? ওই জীবনসঙ্গী.com সাইটে তো অকুপেশনের জায়গায় শুধু বিজনেস লেখা ছিল। ওই অর্ডার সাপ্লাই, নানা রকমের ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের জন্য আমাদের কাছে অর্ডার আসে, সেই অর্ডার সাপ্লাই করাই আমার ব্যবসা। ও, আমি অত শত বুঝি না। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আসলে আমি শুনেছিলাম আপনি নাকি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কিন্তু আপনার অকুপেশনের জায়গায় তো শুধু বিজনেস লেখা ছিল।
তাই আমাকে বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল এটা জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত সুলভ ম্যাচ মেকিং কোশ্চেনিয়ার। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। না মানে আপনি জব করলেন না কেন? ব্যবসায় তো রিস্ক বেশি। আপনি তো চাইলেই একটা মোটা অঙ্কের টাকা চাকরি করতে পারতেন। ঠিক, অবশ্যই অবশ্যই করতে পারতাম। আর আমিও চেয়েছিলাম একটা সেটেলড লাইফ। কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং পাশ করেছি বলে আপনি ভাবছেন জব পাওয়াটা খুবই ইজি, তাই? শুনুন ম্যাডাম, ওই হিন্দিতে একটা কথা আছে না, जो दिखता है वो होता नहीं और जो होता है वो दिखता नहीं। মানে ঠিক বুঝলাম না। আমিও তো আর এইসব কিছু চাইনি। তখন বয়স আমার 25 বছর। ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছি প্রায় 3টা বছর। প্রায় 3টা বছর। 3টা বছর কেটে গেল এই সার্টিফিকেটগুলো বুকে নিয়ে ঘুরতে ঘুরতে, কিন্তু কিন্তু কোথাও কোনো দাম নেই। যেখানে যাই সেখানে কেমন একটা অবহেলার শিকার হতে হয়। আর আর ঘরে ফিরতে হয় এক রাস নিরাশা নিয়ে। আমি আমি ছোটবেলা থেকে বলতে গেলে পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম। পাড়ায় আমাকে সবাই মেধাবী বলে মান্যতা করত। তোর ছেলেটা কিন্তু বেশ ঠিক, কি নম্র, কি মার্জিত ব্যবহার। দেখবে ও একদিন আমাদের পাড়ার গর্ব হবে। হ্যাঁ ঠিক বলেছো, ও কিন্তু সত্যিই জিনিয়াস। দেখো ও একদিন অনেক উঁচুতে উঠবে। ছেলেটা না খুবই ভালো, বুঝতে পারলে? সত্যি। আর তারপর থেকে রীতিমতো নিজেকে প্রমাণ করার একটা কম্পিটিশনে নেমে গেলাম, যেখানে কম নাম্বার পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট হলো। তখন পাড়ার বড়রা বলল, শুনেছিলাম হায়ার সেকেন্ডারিতে ভালোই করেছিস, তাহলে এখন কি করবি? আর আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি, যা বুঝি সাহিত্যটা তোর দ্বারা হবে না। আর হ্যাঁ, সাহিত্যের ইমিডিয়েট কোনো ফিউচার নেই। আচ্ছা ভাবছিলাম ডাক্তারিটা বললে কেমন হয়। কি ডাক্তারি? ডাক্তারি পড়তে তো প্রচুর টাকা আর দীর্ঘ সময়ের প্রয়োজন। তা আমার মনে হয় তুই ইঞ্জিনিয়ারিংটা পড়, আর ইঞ্জিনিয়ারিং পর তোর জীবন সেট হয়ে যাবে। আর হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজ তো তোর বাড়ির কাছে, যাতায়াতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ ইঞ্জিনিয়ারিং। আরে ধাত, কি ইঞ্জিনিয়ারিং করবি? হ্যাঁ, সারা বছর গুলতানি মেরে ওই পরীক্ষার 2-3 দিন আগে ওই যে বইটই ঘেটে আর ওই ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে সহজে হয়তো ইঞ্জিনিয়ারিং পাস করা যায়, কিন্তু চাকরির বেলায় নট। কত ইঞ্জিনিয়ার বেকার বসে আছে জানিস? শেষে ঢুকছে কোথায়? ওই সেলসের কাজে। তার চেয়ে বরং আমি বলি কি, তুই সাধারণ কোনো ডিগ্রি কলেজে ভর্তি হয়ে যা, ওই ব্যাচেলার অফ আর্টস নিয়ে, মানে ওই সিম্পল বিএ। তারপর পাশাপাশি শুরু করে দে ওই কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি। একবার দান লাগাতে পারলেই কেল্লা ফতে, মানে বিডিও, এসডিও, নয়তো অন্য কোনো বড় অফিসার। আর আমরাও গর্ব করে বলতে পারবো, বল, আমাদের মাহি বড় অফিসার। কিন্তু আজ আজ আমি শুধু একটা নামহীন দিশেহারা মুখ। বাইরে বের হলে কাকা দাদারা জিজ্ঞেস করে, और नौकरी मिला? নকরি? এখন যে আমার চারিদিকে এত সুপরিচিত মুখগুলো করছে, আর তাদেরকে দেখলেও কেমন যেন অপরিচিত বলে মনে হয়। বন্ধুরা বন্ধুরা কেউ সরকারি চাকরি কোচিং করছে, আর কেউ বিদেশ পাড়ি দিচ্ছে। আর আমি সকাল থেকে রাত অবধি শুধু চাকরির ওয়েবসাইট ঘুরি,
একটা একটা ইন্টারভিউর জন্য অপেক্ষা করি, কিন্তু টেলিফোনটাও বাজে না, এমনকি কোনো খবরও পেলাম না। আর যদি কোনোভাবে একটা ইন্টারভিউ ফিক্স হয়, সেখানেও ম্যাম, ম্যাম, Yes. So, tell me something about yourself, Mr. Mohitosh. ম্যাম, myself Mohitosh. Ma'am, I have completed my BTech. BTech. আচ্ছা। কোন ইউনিভার্সিটি? Ma'am, from Model University. আচ্ছা, কোন স্ট্রিম? Civil, ma'am. সিভিল। আসলে আমরা যাদের দেখেছি আমাদের এখন এত কোয়ালিফাইড লোকের প্রয়োজন নেই। আপনি তো ওভার কোয়ালিফাইড। এখন কিছু হবে না, পরে যোগাযোগ করবেন। ম্যাম দেখুন না ম্যাম, কিছু একটা এখন আসুন, পরে ডেকে নেব। নেক্সট প্লিজ। স্যার, মে কামিং স্যার? Yes. স্যার, Tell me about yourself, Mr. Maitosh. স্যার, myself Mahitosh. Sir, I have completed my BTech. क्या ओनली बीटेक? Yes, sir. अच्छा, पहले कहीं काम किए हो? नहीं सर। फ्रेशर हैं। हाँ सर। ऐसा है कि हमारे पास तो एमटेक की नीड है, आप अंडर क्वालिफाइड हो भाई, कुछ नहीं हो सकता आपका। सर देखिए ना सर, कुछ तो कीजिए ना सर। क्या कर सकता हूँ? ऐसा है, अभी जहाँ से आप आए हो ना, सर। गेट पे एक लड़का होगा, समझ रहे हो ना, आप उससे बात कर लो, आपको पूरा मसला समझा देगा करना क्या है। देख लो, अगर आपको इतना नीड है तो एक बार बात करो आप उससे। सर, नेक्स्ट। বাইরে কথা বলবো? ও, তাহলে তাহলে আর আমি এই সার্টিফিকেটগুলো দিয়ে আমি কি করব? কাগজের টুকরো ছাড়া তো আর কিছুই না। কই কই এই সার্টিফিকেটগুলো কি পারবে আমি বাজারে চাল ডাল কিনে এনে দিতে? পারবে না, পারবে না। আর বাবাই বা কত ধৈর্য ধরবে? উপযুক্ত ছেলে ঘরে বসে থাকলে যে কারোরই খারাপ লাগবে। আজ আমি শুধু একটা বেকার। কিরে মহিতোষ, তুই এখানে? আজ না তোর ইন্টারভিউ ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এবারও কিছু হলো না বাবা। একই উত্তর, আমরা অভিজ্ঞ লোক চাই, তোমার এক্সপিরিয়েন্স নেই। কিন্তু কিন্তু এইভাবে আর কতদিন চলবে বল? এভাবে তো চলতে পারে না। দেখতে দেখতে এক এক করে 3টে বছর পার হয়ে গেল, এখনো একটা কাজ জোগাড় হলো না। আর এদিকে যে আমি অনেক আশা নিয়ে বাবা বাবা আমি প্রতিদিনই তো চেষ্টা করে চলেছি বাবা, কিন্তু আমি কিন্তু কিছুই তো করতে পারছি না। হ্যাঁ আমি জানি বাবা তুই চেষ্টা করছিস, কিন্তু আমি আমি একা যে সংসারটাকে আর টানতে পারছি না বাবা। এদিকে সংসারের এত খরচা, এদিকে তোর অসুস্থ বোনের যে ওষুধের দাম প্রতি মাসে দিতে হয়, তারও দাম যে আকাশ ছোঁয়া। হ্যাঁ বাবা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি যে কিছুই করতে পারছি না। হ্যাঁ বাবা, আমিও কয়েক জায়গায় কথা বলেছিলাম তোর চাকরির ব্যাপারে। কি বললো ওরা? ওরা বললো চাকরিটা হয়ে যাবে, কিন্তু তার জন্য প্রয়োজন যে অনেক টাকা। কেন? আর এত টাকা আমরা কোথায় পাবো? ভাবছি আমাদের এই শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করে দেব, তবুও যদি তোর চাকরিটা হয় বাবা। না না বাবা, তুমি এই কাজ করো না, আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখবে আমি ঠিক কিছু না কিছু একটা করে নেব। জানো বাবা, মাঝে মাঝে না মনে হয় আমি একটা বোঝা।
না না বাবা, তুই এই কিসব বলছিস? এসব এসব বলতে নেই। তুই যে আমার সবচেয়ে বড় সম্পদ। শুধু শুধু সময়টা একটু খারাপ যাচ্ছে। আর আর সময় তো সবসময় একরকম থাকে না। ঠিক ঠিক হয়ে যাবে দেখবি। তুই তুই কি করবি বাবা? তুই তুই চেষ্টা কর। আর যতদিন পারছি ঠিক আমি তোর পাশে আছি। হ্যাঁ, আমি এইভাবেই তোর পাশে থাকবো বাবা, পাশে থাকবো। বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো আমি ঠিক কিছু একটা ম্যানেজ করে নেব। তারপর এলো সেই দিন, যেদিন যেদিন হাসপাতালের বেডে শুয়েছিল আমার ছোট বোন। ডাক্তার এসে বলল, টাকা লাগবে, তাহলে কিছুই করতে পারবো না। আজ যেভাবেই হোক এই ইঞ্জেকশনগুলো দিতেই হবে, না হলে আপনার বোনকে বাঁচানো সম্ভব হবে না। আমার বোন টাকা, ওষুধ, পকেটে একটা টাকাও নেই। আত্মীয়দের কাছে হাত পাতলেও কেউ দেখলো না। আজ আমি সামর্থ্য হয়েও বেকার। আমার ছোট বোনের সাথে জড়িয়ে আছে আমার ছোটবেলার কত স্মৃতি, খেলাধুলা। আজ আমি বেকার বলে আমি বসে বসে দেখবো আমার ছোট বোনটাকে মরতে দেব। আমি কি আসলে একটা ব্যর্থ সন্তান, একটা পরাজিত যুবক, একটা ব্যর্থ ভাই? রজতদা, তুমি? হ্যাঁ, ওঠে আয়। আমি তো তোকে আগেই অনেক সুযোগ দিয়েছিলাম, প্রপোজাল দিয়েছিলাম, তুই শুনলি না আমার কথা। আজকে দেখ তোর কি অবস্থা। আয়, এখনো বলছি আয়। অনেক সুযোগ আছে, টাকা রোজগারের অনেক পথ আছে। নিজের হাতে তুই নিজের ভবিষ্যৎ গড়তে পারবি। কিন্তু আর ভাববার অবকাশ নেই। চলে আয়, চলে আয়। অনেক সময় নষ্ট করেছিস। আয়, আয় আমার সাথে। আর সেখান থেকে শুরু হয় আমার ব্যবসার জার্নি। যাই হোক, দেখলেন, ইচ্ছা থাকলে কি না করা যায়। যে ছেলে একদিন টাকার জন্য হায়ার স্টাডিজ করতে পারলো না, নিজের স্বপ্নকে সফল করতে পারলো না, আর নিজের বোনের চিকিৎসাটা করাতে পারলো না, আজ টাকা নিয়ে কোনো চিন্তা নেই আমার। আজ যেখানে ইচ্ছা আমি যেতে পারি, যা ইচ্ছা তাই আমি কিনতে পারি। সত্যি আপনি কিন্তু একজন সাকসেসফুল বিজনেসম্যান as well as a flourishing person. इस कहानी को हम एक सफलता की कहानी भी कह सकते थे, जहां इतने गरीब घर से कोई व्यक्ति इतनी सफलता प्राप्त कर सकता है, मानना पड़ेगा। लेकिन सफलता या सक्सेस हर किसी के लिए अलग होती है। आपने कभी सोचा है क्या है सफलता? पैसा, गाड़ी, नाम, नौकरी, या फिर जीवित रहने के लिए हर दिन का संघर्ष? सोचिए, व्हाट इज सक्सेस? क्या है सक्सेस? और इसकी परिभाषा कौन परिभाषित करता है? ये समाज या हम खुद? हालांकि सफलता की सटीक परिभाषा कोई नहीं जानता। ये हर व्यक्ति के लिए उसके समय और हालात के अकॉर्डिंग बदलते रहती है। इसकी सटीक डेफिनेशन कोई नहीं दे सकता। अब मुझे देख लीजिए, मेरी सफलता
फिलहाल इस मैगजीन को बेचना है। दीदी दीदी देखिए ना, बहुत अच्छी मैगजीन आई है, देखिए ना देखिए ना। नहीं अरे 10 रुपये का है केवल। अरे दादा नहीं चाहिए। अच्छा छोटी दीदी आप ले लो ना प्लीज। अरे देखिए ना, 500 रुपया ब्यूटी पार्लर में बर्बाद कर दोगी, इसमें देखो ना ब्यूटी का सारा टिप्स दे रखा है। नहीं चाहिए, बोला ना। ले लीजिए ना दीदी, एक ले लीजिए, 10 रुपये का है। आपको समझ नहीं आता? बोला ना एक बार नहीं चाहिए, जाओ ऐसे। ठीक है दीदी এমনি दीदी বলো, এখন আসছে না কিছু না। दीदी दीदी एक मैगजीन आया, लेंगे क्या? শোন শোন এখন এখানটা ফোন করছি, ফোনটাও তুলছে না। এখানটা একটু বস, তুই তো ওকে চিনিস, ও সময় মতোই আসবে, বস তো। তাহলে প্রতিদিন ভাই, প্রতিদিন বস তো। প্রতিদিন দেরি করে আসে। ছাড় ওকে। আজ আসুক। হাই ননি, হাই বালাকা। ওই দেখ, মহারানীর আসার সময় হলো। এ রাম, সরি সরি সরি, এ রাম আমি একটু লেট হয়ে গেছি রে। একটু লেট নয় ম্যাডাম, অলরেডি 1 ঘন্টা লেট। উফ, এখন ওসব বাদ দে, এখন বল তোরা কিরকম আছিস? আমরা ফার্স্ট ক্লাস, তুই বল। ভালো। বলাকা তুই? ভালো। ও মা, কি রে এত রেগে আছিস যে? তো রাখবো না, কটা বাজে ম্যাডাম? আহ, আচ্ছা এখন ওসব বাদ দে, এখন বল তোরা কিরকম আছিস? পরীক্ষা তো শেষ, তাহলে এখন কি করছিস? মানে কিভাবে সময় কাটাচ্ছিস? আরে বল। শোন না, পরীক্ষা তো শেষ, পড়ার সময় এলে চেয়ার টেবিলে বসে যায় পড়তে, আর আমার তো মনেই থাকে না পরীক্ষা যে শেষ। তবে আমার কিন্তু আবার জমজমাট ব্যাপার। মানে কলেজের পরীক্ষা তো শেষ, এখন সময় কাটানো মানে অন্য ব্যাপার, যেন আবার ওই ওত পেতে বসে আছে। মানে মানে কি রে, নতুন কোনো খবর আছে নাকি? হ্যাঁ আছেই তো। কি রে, কি নতুন খবর? তাই তো বলি, তাই কি বলিস? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, কুকু মনির পে। হায়, আমাদের কথা তো কেউ ভাবেও না। ও তাই? ঠিক বলেছিস। আমার কি মনে হয় জানিস, কি মনে হয়? এখন তো পরীক্ষাও শেষ, আচ্ছা, তারপরে যখন আমাদের কথা কেউ না ভাবে, মাঝে মাঝে মনে হয় বাড়িতে একটা বোমা ফাটিয়ে দিই। আজকের এটা বেস্ট জোক ছিল। আচ্ছা যাই হোক, কিন্নরি তুই তো একদম সর্টেড। ঠিক। না রে, সত্যি বলতে আমারও কিছু সমস্যা আছে জানিস। কি কি সমস্যা? এই আমার সমস্যা আমার পারফরমেন্স, প্রচুর অর্ডার, কি যে করি। আরে এ তো ভালো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা তো বটে, পারফরমেন্সও আছে অর্ডারও আছে, কিন্তু টাকা। যেখানে এই অনুষ্ঠানে যাই উদ্যোক্তারা বলেন আপনাকে সংবর্ধনা দেওয়া হবে, এবারে পারিশ্রমিকটা ঠিক দিতে পারছি না। মেমেন্টো দিয়ে কি আর ঘর ভরে? হ্যাঁ ঘর ভরে, পেট তো আর ভরে না। শিল্পীরও যে টাকার প্রয়োজন রে, টাকা ছাড়া কি শিল্প বাঁচে? কথাটা তো ঠিক বলেছিস, তাহলে এখন কি কর? কানাঘুষায় বাড়ির অলিন্দের এখন শুধু একটাই কথা রে, মানি, অনলি মানি। মানে টাকা, শুধুই টাকা। টাকাটা তো বুঝলাম খুব জরুরি, কিন্তু রোজগার, অনলি পারফরমেন্স। এটাই ভাবছি জানিস, এভাবে বেকার বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো অবশ্যই। একদম ঠিক। আরে রজতদা, তুমি এখানে? এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের দেখে ভাবলাম একটু কথা বলে আসা যাক। আচ্ছা, আর মনিকা, বলাকা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, পরীক্ষাও শেষ, কিন্তু তুমি কি করে জানলে রজতদা? আরে বলে কি, সোসাইটির খবর রাখতে হবে না? এই যে কে কখন কিভাবে কেমন আছে। বাবা, তুমি এত খবর কি করে রাখো গো রজতদা? আরে খবর রাখতে হয়, না হলে যে পিছিয়ে পড়তে হয়। আরে সে তো এগিয়ে থাকা, এগিয়ে রাখার গল্প। শোনো, এই তোমরা হলে সত্যি সত্যি আধুনিকা, নাচে গানে তোমাদের দারুণ এফিসিয়েন্সি। তাই বলছি শোনো, পরীক্ষা তো শেষ আর পড়াশোনাও শেষ, কিন্তু এবার জীবনের অন্তিম লক্ষ্য মানে
উপার্জনও কিছু করা দরকার নাকি? এই তোরা শুনতে পাচ্ছিস? রজতদা কিন্তু সঠিক সময় একেবারে সঠিক কথাটাই বলেছে। তুমি তুমি ঠিক বলেছো রজতদা। পড়াশোনা তো অনেক হলো, জীবনের অন্তিম লক্ষ্য যে উপার্জন। আমাদের তো এখন টাকার প্রয়োজন, নিজের খরচার জন্য পরিবারের কাছে আর কত চাইবো বলো তো? এক্স্যাক্টলি, আমি তো ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম। তুমি পারবে ব্যবস্থা করতে? ব্যাপারটা যদিও বেশ জটিল, তবুও বলছি ব্যবস্থা করতে না পারলেও উপায় যে একটা বাতলে দিতে পারি। বেশ, বলো কি উপায়? হ্যাঁ বলো, তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেভাবেই কাজ করব। হ্যাঁ, হুম যেমন ধরো তুমি নাচ জানো, যেটা জানো সেটাই করবে, কিন্তু বেশি টাকা রোজগার করতে হলে যে জায়গাটা চেঞ্জ করতে হবে। জায়গা চেঞ্জ? কিরকম কিরকম? যেমন অডিটোরিয়ামে নাচ না করে যদি কোনো বিশেষ নামী রেস্টুরেন্টে হয়। কি রেস্টুরেন্ট? এটা কি ঠিক হবে রজতদা? আরে মডার্ন লাইফে এসব ভাবলে হয়? ঠিক আছে, আমার নো প্রবলেম। তুমি শুধু বলো কি করতে হবে। কিছুই না, বলছি দেখো, এই 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 কার্ডটা ধরো না, এই কার্ডটা নিয়ে কাল তুমি এই রেস্টুরেন্টে যাবে, দেখো ওরা তোমাকে কিভাবে এন্টারটেইন করে। ওকে, আর আর আগামীকাল ইন ডিটেইল তুমি আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। এই কিন্নরি, শোনো শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি তুমি কি আজ যেতে পারবে? আজই? হ্যাঁ। আজ তো আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, নাও এই ব্যাগটা ধরো তো। ওইখানে বেশ কয়েকজন মেয়ে থাকে, আচ্ছা আর একটি মেয়ের গলায় লাল স্কার্ফ থাকে, তাকে গিয়ে এই ব্যাগটা দিয়ে দেবে। ঠিক আছে। আসলে আমি যেতাম একটা বিশেষ কাজ করে যাওয়া, এক্ষুনি যেতে পারছি না। তুমি পারবে তো দিতে? আরে কেন পারবো না? বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি তুমি এত কোয়ালিফাইড, এত ভালো নাচ করো, এত ভদ্র একটা মেয়ে, তোমাকে নিয়ে একটা দুশ্চিন্তা থেকে যায়। আরে রজতদা, তুমি অত ভেবো না তো, তুমি দেখো আমি সবটা সামলে নেব। বাহ, তাহলে ভালোই হলো। আমি আজকে যাই তো? ঠিক আছে, তাহলে মনিকা বলাকা আমিও আজ চলি রে। হ্যাঁ রবীন্দ্রনাথ কি ভালো কথাটাই না বলেছিলেন, টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে। এই টাকা মানুষকে দিয়ে কি না করা। ঠিক একইভাবে জনপ্রিয় নৃত্যশিল্পী কিন্নরি গিয়ে যোগ দেয় রেস্তোরাঁতে ড্যান্সার হিসেবে। ভুলে গেলাম স্যার, আপনাদের কফি আর কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ হ্যাঁ রাখ। আচ্ছা এই আপনি নিশ্চয়ই ভেবেছিলেন আমি আপনাকে ওই কি কি রান্না বান্না করতে পারেন সেসব কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, আমি সব শিখে এসেছি মায়ের কাছে। বলবো মাছের ঝোলে কি ফোড়ন দিতে হয়, আরে না, শুকনো না। ঝাল দিতে হয় কিনা বলবো। আরে সিরিয়াসলি, আপনি তো সিরিয়াসলি বলতে শুরু করে দিয়েছেন। আরে ওসব আজকাল আর কে খায়? আমি তো বলতে গেলে কাজের জন্য সারাদিন বাইরেই খাওয়া দাওয়া করি, রাতে ওই পিৎজা বা তন্দুরি চিকেন আনিয়ে 2 প্যাক হুইস্কি দিয়ে মেরে দিই, ব্যাস সর্টেড। কি বললেন? আপনি মদ খান? মদ? মদ খাবো না কেন? আরে মদ খাবো না তো খাবোটা কি? ওহো, আপনি তো দেখছি সেই রবীন্দ্র যুগই পড়ে রয়েছেন। দেখুন, আপনি কথায় কথায় রবি ঠাকুরকে নিয়ে একদম খোঁচা দেবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো না। কিন্তু ম্যাডাম, এই আজকালকার যুগে এরকমের হালকা একটু নেশা ভাঙ করে না, এরকমের হাজবেন্ড আপনি পাবেন কোথায় শুনি? ওই আপনার রবি দাদুর আমলে হয়তো। আচ্ছা, এই রবি ঠাকুর তো বিরাট জমিদার ছিলেন, তাই তো? তা উনি তো নিশ্চয়ই। একদম না। রবি ঠাকুর সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস নিম পাতার রস খেত। বাবা, যাকগে, ওসব কথা আপনাকে বলে লাভ নেই। আপনার আবার রবি ঠাকুরের ডায়েট পোষাবে না। আমি বরং চলি, আমাকে আপনার পছন্দ হয়নি সেটা মোটামুটি ভালোই বুঝতে পেরেছি। প্রথম আলাপ থেকে ক্রমাগত বিদ্রুপ করে কথা বলে যাচ্ছেন। আর আমাকেও আপনার এত একটা সুবিধার লোক বলে মনে হচ্ছে, তাই তো? আরে ম্যাডাম, ব্লাইন্ড ডেটে এরকমটা তো হতেই পারে। অন্তত বসুন না, কফিটা শেষ করি, তারপর না হয় একসঙ্গে উঠে যাবে। আসুন, বসুন বসুন বসুন।
আচ্ছা, এই ড্রিঙ্ক করি শুনে আপনি তো ভয়ানক খেপে গেছেন দেখছি। তা আপনার বন্ধু বান্ধব কি কেউ ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে না নাকি? সর্বনাশ, বলছেন কি? নেশা করবে আমার বন্ধু বান্ধব? দেখুন, আমার বন্ধু বলতে মূলত 3 জন, আর এরা প্রত্যেকেই অত্যন্ত ভদ্রলোক। কিসের এখন মারছে? ও, মানে একটা কোশ্চেন, এই আপনারা বন্ধু বান্ধব একসঙ্গে বসলে সময় কাটান বা এনজয় করেনটা কি করে? মানে ওই নেশা টেশা তো করেন না বলছেন, তাহলে কি গম্ভীর মুখে নিম পাতার রসে চুমুক দিতে দিতে রবি দাদুর কবিতা ওরান? মানে সিরিয়াসলি? আগে হ্যাঁ, এনজয় করার জন্য আমাদের নেশা করার প্রয়োজন পড়ে। ও। আমরা একসাথে বসে কত গল্প করি, গান করি, আবৃত্তি করি। আর মনিকা যে আবৃত্তি করে না, শুনলে আপনার তাক লেগে যাবে। দাঁড়ান, দেখাচ্ছি। এই যে, এই শুনুন। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বের যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিশ্বে যাহা কিছু এলো, পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী জ্ঞান? তারে বলো, হাদি পাপ নারী নহে, সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নারী নহে, নর নহে, কি বসে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে। কি সুন্দর যে লাগে ওর কবিতা পাঠ শুনতে। আর কলাকার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে তো মুগ্ধ হয়ে যেতে হয়। আর বিখ্যাত নৃত্যশিল্পী কিন্নরির কথা তো কি আর বলবো, সারা দেশে ও যে কত পুরস্কার পেয়েছে, হল ভর্তি না না না, দর্শকদের একদম মাতিয়ে রাখে। কি নাম বললেন? কিন্নরি? হ্যাঁ উনি কি সাউথে থাকেন? হ্যাঁ, আপনি চেনেন নাকি? অবশ্য ওদের অনেকেই চেনে। বিখ্যাত নৃত্যশিল্পী কিন্নরির মতো সফট স্পোকেন, ইনোসেন্ট, ডিসেন্ট মেয়ে আজকাল। এ কি, আপনি এরকম বাজেভাবে হাসছেন কেন? এরকম পাগলের মতো হাসেন মানেটা কি? আমি চলি, আপনি যত খুশি ইচ্ছে মতো হাসুন। আরে দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে একেবারে চোখে জল চলে এলো। কিন্নরি সফট স্পোকেন, ইনোসেন্ট, ডিসেন্ট মেয়ে, কিন্নরি আগরওয়াল যার বন্ধু, সে নাকি নেশা করা লোক দেখলে নাক ছিটকায়। হোয়াট এ জোক! মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো? মানে কি আর বলবো, এই কিন্নরির মতো এমন ড্রাগ এডিক্ট মেয়ে শহরে হাতে গোনা। বলি খোঁজ রাখেন কিছু? মদ গাঁজা চরসে ওরা এখন তো কিচ্ছু হয় না, পুরিয়া লাগে, তাও আবার রেগুলার। হ্যাঁ, পয়সার তো কোনো অভাব নেই তার। মাসে কত লাখ টাকার মাল যে ঢুকে ওর পকেটে বলে শেষ করা যাবে না। এই মেয়ে আপনার বন্ধু? সিরিয়াসলি জাস্ট অবাক করলেন আমায়। দেখুন, আপনি লোক ভালো নয় সেটা মোটামুটি আগেই বুঝতে পেরেছি, কিন্তু এতটা অসভ্য এটা বুঝতে পারি। একটা ভদ্র মেয়ের নামে এইসব আপনি কি উল্টো আলাদা বলছেন? আপনার এসব কথা বলতে এতটুকু বাদলো না? আপনি নোংরা লোক। কি? আমি আর এক না না না, এই দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আমি নোংরা লোক? হ্যাঁ, হ্যাঁ, নোংরা লোক। আর আপনার বন্ধু ভদ্রতার পরাকাষ্ঠা। এই শুনুন, এই কিন্নরিকে কিন্তু আমি নিজে মাল সাপ্লাই দিয়েছি। হ্যাঁ নিজে, এই দেখুন, এই নিজের চোখে দেখুন, এই যে ও রিসিভার আর আমি সাপ্লায়ার। এই প্যাডলার বোঝেন? প্যাডলার? প্যাডলার? ইয়েস প্যাডলার, ড্রাগ প্যাডলার। ট্রাক প্যাডলার? ইয়েস। জানতে চেয়েছিলেন না আমার কিসের ব্যবসা? এখন বলছি, আমার ব্যবসা হচ্ছে ড্রাগ প্যাডলার। প্রমাণ? প্রমাণ? বিশ্বাস হচ্ছে না তাই তো? এই শুনুন ম্যাডাম, এই যারা ড্রাগের ব্যবসা করে তারা কিন্তু প্রমাণ ছাড়া করে না। ওই যখনই সাপ্লাই দিতে যায় তখনই গোপনে ছবি তুলিয়ে রাখি কাস্টমারের সঙ্গে, তাও আবার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। এই ব্যবসায় রিস্ক বেশি, তাই এইসব করতে হয়। যদি বাই চান্স কেউ ফাঁসাতে যায় তাহলে যাতে তাকেও ফাঁসিয়ে দিতে পারে। এই যেমন আপনি, এইসব কথা যদি আপনি কাউকে বলতে চান তাহলে যে আপনার সব ইনোসেন্ট বন্ধুটিও ফেসে যাবে। শুনেছিলাম আপনার নাকি কোটি কোটি টাকা। এই ব্যবসাতে এত টাকা? এই শুনুন ম্যাডাম, বিজনেসের রিস্ক বেশি তাই প্রফিটও বেশি। কিন্তু কিন্নরি তো রেস্টুরেন্টে। ইয়েস, আরে রেস্টুরেন্ট তো আমাদের অন্যতম একটি প্রাইম লোকেশন। মানে? মানে হ্যাঁ,
কিন্নরের সঙ্গে যেমনটা হয়েছিল ঠিক এমনটাই হয়ে থাকে কিন্তু বাকিদের সাথে। প্রথমে একটা ইচ্ছা জাগিয়ে তুলতে হবে, একটু কৌতূহল, একটু উত্তেজনা, তারপর ধীরে ধীরে ওদের স্বপ্নগুলোকে কিনে নিজের জন্য কাজ করাতে বাধ্য করা হয়। Sopnatore, tu che vitore, sunnakare, এশারে জগৎ জাগায়, জীবন গাজায় কিসের খরে। শহর ঘুরে অন্ধকার কইরাতে Kışkışı şöyle Kecanım dole Nagdani bata Dinişler kintu kubala Ektu kani şukmane Ektu kani nesa Daşerar anne Ekaya komtaza Şöyleler ca Nukuşe aralle Çaval diselma Tu iże bon Il boş bir kote Girdiki adum için pote কিন্তু কোথায় বিক্রি হয় এত ড্রাগ? এটা আমাদের ট্রেড সিক্রেট, তবুও আপনি বলে বলছি। আমাদের ওই পুরিয়া বোঝেন, পুরিয়া? হ্যাঁ, পুরিয়া মানে ওই ছোট ছোট এরকম? আমাদের রয়েছে এজেন্ট, সব এজেন্ট, রিটেলার, বয়েজ এন্ড গার্লস, তাছাড়া রয়েছে প্যাকার্স অ্যান্ড মুভার্স, নানা পেশায় অগুন্তি লোক। Boys and girls? মানে লক্ষ লক্ষ? Yes! এত লোক? হ্যাঁ, আরে প্রত্যেকের ডিউটি আলাদা, প্রত্যেকের শিফটও আলাদা, কেউ কাউকে চেনে না, রাদার চিনতে দেওয়া হয় না। এই এক বিরাট অর্গানাইজেশন, আলটিমেটলি সবই পৌঁছে যায় গেটে। গেট? Yes! গেট মানে? সব বোঝেন আর গেট বোঝেন না? না, মানে একটু যদি পরিষ্কার করে বলেন। গেট মানে হচ্ছে দ্য ওয়ে অফ এন্ট্রান্স। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, lots of boys and girls. Number of our customers are unlimited. চারিদিকে চলছে জাদুকরের খেলা জাদুকরের সাথে আছে এজেন্টের খেলা আসো বন্ধু দেখায় অন্য জগৎ
কিছু জাদুকর খেলছে খেলা, কেউ আছে পুঁজিবাদী, কেউ দিয়ে সারা। মায়াবী আলো সোনালি ছায়া, একবার ঢুকলে পাবে না ছাড়া। ধোয়া উড়ে স্বপ্ন পড়ে, বুকের ভেতর শূন্যতা বাড়ে। নেশার এই জগতে হয় জীবনটা যায় বিষের ঘরে। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠো রে, এই নেশায় তো জীবনটা যে গেল রে। পড়াশোনা শেষ, কাজও গেল, পথে ধুলোর জীবনটা মিশে গেল। চারিদিকে ছিল কত পরিচিত মুখ, সব কিছু যেন স্মৃতির পাতায় রয়ে গেল। একদিন কাটল জাদু করে মায়া, দেখবি বন্দি ঘরে রইলি একা। নেই কেউ পাশে, আজ শুধু তুই একা। নেশার কারণে পুরো জীবন ফাঁকা। আমার সাথেই কেন এমনটা? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি কি খুব বেশি ভালোবাসতাম আজকে? আমি কি খুব বড় স্বপ্ন দেখেছিলাম? মা বাবা অনেক শখ করে নাম রেখেছিলেন কিন্নরী। ছি, 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 ছি। আপনি এতটা রুচিহীন? আরে ড্যাম ইউ রুচি, রুচি দেখাচ্ছে আমাকে। এই শুনুন, এই যে কিন্নরি, ও কিন্তু আমার প্রাইম কাস্টমার। হ্যাঁ, ও আমার থেকে রেগুলার মাল নেয়। হ্যাঁ, তাও আপনাকেই বলছি, নাচ গান কবিতা এইসবই নাকি তার একমাত্র নেশা। এই এই যে এই যে নিজের চোখে দেখুন, এই যে নিজের চোখে এই কিন্নরিকে যে আমি নিজে মাল সাপ্লাই দিই, বিশ্বাস হচ্ছে না। আমি নাকি মিথ্যেবাদী, এই গ্রেট লয়ার। এই শুনুন, এখান থেকে বেরিয়ে আমি খুব সহজে হাওয়া হয়ে যেতে পারবো, আমাকে আর কেউ ছুতেও পারবে না। কিন্তু হাওয়া তো তখন হবে যখন এখান থেকে বেরোতে পারবেন মিস্টার মোহিত। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি এই ছবিটা দেখতে নিয়ে আমার মোবাইলটা ব্যাগে কেন ঢোকাচ্ছেন? এটা আমি কিন্তু আমার খুব দরকারি, শিখিয়ে দিন দিন বলছি। ডোন্ট মুভ, মানে- একদম নড়বেন না। কি বলছেন এসব? মোবাইলটা হাতে নিতে আমাকে অনেকটা সময় নষ্ট করতে হলো। কি শুরু করেছেন এসব? একদম লড়বে না, এটা কিন্তু 9mm পিস্তল। মানে মানে কি এসব? কি এসব? এরা এসব এরা করতে গেল? যেগুলো রেডি প্রিপারেটরি ওয়ার্ক করতে, এরা সেই মিশনে। কি বলতে চাইছেন এসব? আর আপনি? আমি হ্যাঁ, ইন্সপেক্টর ঈশিতা চ্যাটার্জি, ইন্সপেক্টর। নার্কোটিক্সে। না, এই দীপা লাহিড়িকে তো অবশ্যই চেনে, সে তো আমার আপনার খুব পরিচিত। তাকে অ্যারেস্ট করা হয়েছে কদিন আগে। তার কাছ থেকেই আপনার সম্পর্কে কিছু তথ্য পাই আমরা। আর তারপর থেকেই শ্যাডো করা হচ্ছে আপনাকে। কিন্তু এতদিন আপনার স্বীকারোক্তি আর সলিড কিছু প্রমাণ ছাড়া কিছু করতে পারছে না। এই এতক্ষণ যা যা বললেন সব এখানে টেপ করা আছে। আর আপনার মোবাইলটা প্লাস বাড়তি পাও। মানে মানে কি বলছেন My এসব? boys and girls, cool down, cool down, cool down. মানে- Close the circuit. মানে আমাকে Yes, you are under arrest now.
কি কি যা কিপ বলছেন সাইলেন্ট, কিপ সাইলেন্ট। বাই দি বাই, আপনার ওই মাহি নামের আড়ালে ঢাকা পড়ে যাওয়া আসল নামটা জোগাড় করে ইন্টারনেটে আপনি ডিটেইলস সার্চ করুন। আর তখনই জীবনসঙ্গী.com সার্চ করে আপনার প্রোফাইলটা দেখে এই প্ল্যানটা মাথায় আসে। বিয়ের সপ্তাহেই কাল হলো আপনার, তাও আবার রবীন্দ্রনাথ আমলের অ্যারেঞ্জ ম্যারেজ। এসব আপনাকে মানায় নাকি? দেখুন দেখুন বিশ্বাস করুন আমি আসলে কিন্তু সত্যি বলতে আমরা তো শুনেছিলাম আপনি নাকি খুবই ধূর্ত, ওই অনেকদিন ধরে পুলিশের জাল কেটে বারবার বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক এই কারণেই মোবাইলের রেকর্ডিংটা অন করে রেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ফাঁদে পা দিয়ে হড়হড় করে নিজেই সব বলে দেবেন এটা কিন্তু ভাবিনি। আর নিজের মোবাইলটাও বোকার মতো আমার হাতে তুলে দেবেন, সত্যি বলছি এটাও ভাবিনি। না আসলে আপনার পাস রেকর্ডটা কিন্তু এরকম বলছে না। না সত্যি বলতে Strange indeed. মানে আমি কিন্তু আপনাকে এরকমটা ভাবিনি। আরে ওভার কনফিডেন্স। অভিনয়টা তাহলে ভালোই করি, হ্যাঁ কি বলেন? আমাকে একেবারে সরল বোকা শোকা গেইউ ভেবে নিজের গাড়টা হালকা করে ফেলেছিলেন, আর সঙ্গে সঙ্গে নিজের জীবনটাও সঁপে দিলেন না? সত্যি মানে আমি বিজনেস করি ঠিকই, কিন্তু ড্রাগস জীবনেও করি না ব্যবসা। কি কি রাগের ব্যবসা করেন না? না 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 তা কিসের ব্যবসা করেন? তা তো আপনার ওই রেকর্ডেড কলই রয়েছে, বাকিটা দীপা আর রজত থেকে পেয়েই যাব। সত্যি বিশ্বাস করুন আমি কিন্তু খুবই আন্তরিকভাবে আপনার সঙ্গে কথা বলেছি, এতে নানা পার্সোনাল বিষয় হয়তো চলে এসছে। এরকম একটা আলু ভাতে মার্কা ব্যাকডেটেড বোগাস মেয়ে নোংরা লোক বলে অপমান করায়, নেশাখোর বলে রিজেক্ট করায় আপনার মেইল ইগো প্রবল ভাবে আহত হয়ে গেল। আলগা গার্ড আর হার্ট হওয়া মেইল ইগো, জাস্ট ড্যাডলি কম্বিনেশন, তাই না? ম্যাডাম আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই, পরে দেখা হবে। হ্যাঁ, আজ আপনি একটা বিরাট চ্যাপ্টার খুলে দিলেন। সত্যি বলেন ম্যাডাম, এদের মতো লোকগুলোকে ধরতে পারলেই এই সমাজের উন্নতি সম্ভব। না আসলে ম্যাডাম মানে বিশ্বাস করুন আমি আর জীবনে কিন্তু এই ব্যবসা করবো না। শুনুন, অনেক কষ্টে আপনার মতো একটা ড্রাগ মাফিয়াকে জালে তুলতে পেরেছি। রিওয়ার্ড পাবো কিনা জানি না, তবে এটা বলতে পারি না বাবু, কাজটা দেবে না। আমাদের সমাজে অনেকেই বেঁচে যাবে। জালটা ক্লোজ করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। অ্যানাদার গুড নিউজ ফর ইউ মিস্টার মোহিত। Yes, ম্যাডাম। আপনার ড্রাগ ব্যবসা নেটওয়ার্কের মূল গোডাউনে এতক্ষণে রেড শুরু হয়ে গেছে। ম্যাডাম। আমাদের ওখানে যেতে হবে শিগগিরই। ম্যাডাম আমাকে রক্ষা করুন ম্যাডাম, আর জীবনে এসব করবো না ম্যাডাম। আমার লোকেরা অত্যন্ত যত্ন সহকারে আপনাকে নির্দিষ্ট লকআপে নিয়ে যাবে, বাকি জীবনটা সেখানেই কাটান। হ্যাপি জার্নি মিস্টার মোহিতোষ উরফে মাহি। টেক কেয়ার মাই বয়েজ এন্ড গার্লস, ডু ইওর জব। ম্যাডাম না বাবু না, ওই পায়দা। শেষ হলো সম্মিলিত নাট্যপ্রয়াসের উদ্যোগে ত্রিপুরা থিয়েটারের সেকেন্ড জেনারেশনের আজকের প্রযোজনা জীবনসঙ্গী.com। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। জয়ন্ত প্লিজ, ইমন কল্যাণ, সবাইকে আসার জন্য 2 মিনিট সময় দিন, একটু পরিচিত হবে শিল্পীরা। আগেই বলেছি আপনাদের, ত্রিপুরা থিয়েটারের এই প্রযোজনাতে যারা নবপ্রজন্ম ত্রিপুরা থিয়েটারের, তারা আমাদের কাছ থেকে শুধুমাত্র স্ক্রিপ্টটা পেয়েছে, আর সমস্ত ডিজাইনিং, চিন্তাভাবনা, অ্যাক্টিং, মিউজিক, লাইট, মেকআপ, এভরিথিং তাদের দায়িত্বে তারা করেছে। ত্রিপুরা থিয়েটারের দীর্ঘ জীবন লাভের জন্যে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে আমরা নবীন প্রজন্মের প্রতি এই দায়িত্ব আমরা অর্পণ করেছি। শিল্পীরা পরিচিত হবেন নিজেরা। নমস্কার, আমি রাতুল লোধ। নমস্কার, আমি শ্যামলী মাদে। নমস্কার, সাগরী মাদে। নমস্কার, আমি দিবাকর ভৌমিক। নমস্কার, আমি শুভঙ্কর ভট্টাচার্য। নমস্কার, আমি অপূর্ব সাহা। নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। নমস্কার, আমি সুপ্রিয়া বণিক।
নমস্কার, আমি হিমাশ্রী দাস। नमस्कार मैं अमित कुमार सिंह। নমস্কার, আমি শুভ্রজিৎ নন্দী। নমস্কার, আমি জয়ন্ত দে। আমাদের শব্দ প্রক্ষেপণ করেছি শিশির কর। শিশির কর আমাদের শব্দ প্রক্ষেপণ করেছে। আর আমাদের যে বিষয়টা আপনাদেরকে একটু আলাদাভাবে জানাতে চাই, এই নাটকটির পরিচালনা করেছে তরুণ প্রজন্মের শুভঙ্কর ভট্টাচার্য। আপনাদের সবাইকে অভিনন্দন। সম্মিলিত নাট্যপ্রয়াসের উদ্যোগে আজকে আমাদের নাটক করার কথা ছিল ত্রিপুরা থিয়েটারের। এই কাজটি আমরা সম্পন্ন করলাম।